আর জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ জলপাইগুড়ির সেখানে এটিএম লুটে 3 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। আর ধাওয়া করেছিলেন কে? ধাওয়া করেছিলেন একজন ব্যাংক কর্মী। আর সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে ধাওয়া করেন একজন ব্যাংক কর্মী। এক্সক্লুসিভ সেই ছবি নিউজ 18 বাংলায়। দুষ্কৃতীদের ধাওয়া ব্যাংক কর্মীর, আর ব্যাংক কর্মীর তৎপরতাতেই জালে 3 দুষ্কৃতী। জলপাইগুড়িতে এটিএম লুটে জালে 3 দুষ্কৃতী। প্রাণের ঝুঁকি নিয়ে দেখুন কিভাবে দুষ্কৃতীদের ধাওয়া করে একজন ব্যাংক কর্মী। এক্সক্লুসিভ সেই ভিডিও নিউজ 18 বাংলায়। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শান্তনুর কাছে যাব। শান্তনু, 1-2 কিলোমিটার নয়, একেবারে 30 কিলোমিটার ধাওয়া করেন এই ব্যাংক কর্মী এটিএম লুটে এই 3 জন দুষ্কৃতীকে গ্রেফতারের জন্য, অর্থাৎ ধরে নেওয়ার জন্য। সেক্ষেত্রে কি করে বুঝলেন এই ব্যাংক কর্মী কিভাবে ধাওয়া করলেন? পুরো ব্যাপারটা তো একেবারে নাটকীয়। দেখো, পুলিশের কাছে কিন্তু দুটো ফোন গিয়েছিল। একটি গিয়েছিল হচ্ছে যে বাড়িতে এটিএমটি ছিল সেই বাড়ির মালিক অলোক পালের, তিনি পুলিশকে জানিয়েছিলেন তার বাড়ির যে এটিএম রয়েছে বাড়ির সামনে, সেই এটিএমে কিন্তু ডাকাতি হয়ে গেছে, ডাকাতরা টাকা লুট করে পালিয়ে গিয়েছে। আর দ্বিতীয় ইনফরমেশনটি যায়, সেই ইনফরমেশনটি দিয়েছিলেন হচ্ছে রাজু রায়। তিনি ছিলেন একজন ব্যাংকেরই একজন কর্মী। তিনি কিন্তু সেই সময় প্রত্যক্ষদর্শীও বলা যায়। তিনি তখন যাচ্ছিলেন লাটাগুড়ি, দেখতে পান রাস্তার পাশে এটিএমে আগুন জ্বলছে। তিনি বুঝতে পারছিলেন যে কিছু একটা ঘটনা ঘটছে ভেতরে, এবং তিনি সেই সময় তার গাড়িটি দাঁড় করান পরিবার সহ, এবং গাড়িটি যখন ব্যাক করতে যাবেন ঠিক সেই সময় তিনি দেখতে পান টাকা ভর্তি কিছু ব্যাগ ওই গাড়িটিতে তোলা হচ্ছে এবং দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে। বলা যেতে পারে প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু সেই গাড়িটিকে তিনি ধাওয়া করেন, অর্থাৎ উল্টো পথ ধরেন তিনি, এবং গাড়িটি কোনো সময় দেখা যাচ্ছে তার আগে চলে যাচ্ছে, কখনো দাঁড়িয়ে থেকে তাকে চেস করছে। এরকম একটা বলা যেতে পারে একেবারে রীতিমতন রোমহর্ষক একটা অভিজ্ঞতা। কিন্তু প্রায় 30 কিলোমিটার ধাওয়া করে যখন তিনি একটি জায়গায় এসে পৌঁছান, সেটি গোশালা মোড়, সেখান থেকে কিন্তু জাতীয় সড়ক থেকে বেরিয়ে গিয়ে গ্রামীণ সড়ক, অর্থাৎ যে সড়কটি দিয়ে গ্রামের রাস্তা দিয়ে ধরে সহজেই কিন্তু জঙ্গলের রাস্তা ধরা যায়, সেই রকম একটি জায়গায় তারা দুষ্কৃতীরা গাড়ি চলে যায়। সেই ইনফরমেশন দেওয়ার পাশাপাশি যে ছবি তিনি ভিডিওটি করে রেখেছেন, যে ছবি আমরা দেখাচ্ছি, সেই ছবি কিন্তু পুলিশকেও পাঠিয়ে দেন। অর্থাৎ এই গাড়িটি করে দুষ্কৃতীরা পালাচ্ছে সেই ছবি যেমন দেন, 100-তে ডায়াল করেও তিনি জানিয়ে দেন যে দুষ্কৃতীরা এই পথ ধরেছেন। অর্থাৎ পুরো ইনফরমেশনটা দ্রুত পাওয়ার ফলেই কিন্তু পুলিশ দ্রুত সমস্ত রাস্তা, জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং গ্রামীণ সড়ককে নাকা তল্লাশি বসিয়ে দেয়, এবং দেখা যায় যে দুষ্কৃতীরা পালার বাড়ার কোনো পথ না পেয়ে জঙ্গলে পথ ধরে, এবং সেই জঙ্গল জুড়ে যখন তল্লাশি চালানো যায়, এখনো দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই কিন্তু দেখা যায় একে একে 3 জন দুষ্কৃতী পুলিশের নাগালে চলে এসছে। পুলিশ 3 জন দুষ্কৃতীকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, কয়েক লক্ষ টাকা পুলিশ উদ্ধার করতে পেরেছে। অর্থাৎ বলা যেতে পারে এই প্রত্যক্ষদর্শী যদি সেই রাতে সাহসিকতা না দেখা দেন, হয়তো এত সহজে পুলিশের এই দুষ্কৃতীদেরকে জালে আনা সম্ভব হতো না, এত তাড়াতাড়ি এই এটিএম লুটের কিনারা করা সম্ভব হতো না। ধন্যবাদ শান্তনু। কোলবাড়ি নাগাদ একটা এটিএম আমাদের সামনে যখন রাস্তার মধ্যে আমি দেখছি, চোখের মধ্যে কিছু মুখোশ পরি কাপড় লোকরা ওখানে তারা স্করপিওতে বড় বড় বাক্স এগুলা তোলা শুরু করেছিল। আমার সন্দেহ হয়ে গেছিল, আমরা 100-তে ডায়াল করি, তারপরে আমি গাড়ি চেস করছিলাম। স্করপিওটা দুরন্ত স্পিডে আমাদেরকে কভার করে চলে গেল। আমরাও চেস করতে করতে তার পিছনে যেতে থাকি। হঠাৎ করে দেখতে থাকি যে আমাদের ওখানে ক্যানেলের সামনে গিয়ে গাড়িটা দাঁড়িয়ে আছে বাদিকে। তখনই আমি সঙ্গে সঙ্গে আমার মিসেসকে বলি, এই গাড়ি তুমি নাম্বারটা ভিডিও করে রাখো, আমার মনে হতে পারে এই গাড়ি হতে পারে। সেই গাড়ি আবার পিছনে আমাদের ওভারটেক করে ফুল স্পিডে বেরিয়ে যায়। তখন আমার ডাউটটা আরো ক্লিয়ার হয়। তখনই তৎক্ষণাৎ আমি আবার থানায় ফোন করি যে না, এবার গাড়ি হচ্ছে মেইন রোডে উঠে গেছে। যে ওখানকার যে লোকাল যে গোশালা থানা পুলিশ, সেখানে ব্যারিকেড দেয়। আমি আজকে যদি ওদেরকে ইনফর্ম না করতাম, আমিও যে এরিয়ায় সাধারণ পাবলিকের মতো চলে যেতাম, তাহলে হয়তো এই ঘটনাটা আরো এরা ক্রিমিনাল অন্য জায়গায় ক্রাইম করতেই থাকতো, চলতেই থাকতো। সেই দিন রাতের কথা কি বলবো, আর সেই দিন মানে প্রচন্ড ভয়ের মধ্যে ছিলাম আমরা। মানে ওদের কাছে আগ্নেয়াস্ত্র কিছু থাকতেই পারতো, যে আমাদের হয়তো গুলি করে দিত, আমরা আর বাঁচতাম না, বা অনেক কিছুই করতে পারতো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা এক পাও পিছাইনি, তাও এগিয়ে গেছি। যে একটা সরকারি জায়গা থেকে কিছু টাকা পয়সা বের করে নেওয়া মানে বিশাল বড় ব্যাপার। পুলিশদের ইনফর্ম করে, ভিডিও করে, যেভাবে ওদের পিছে করেছি আমি, একটা সাধারণ গৃহবধূ হয়ে যে আমি এত একটা বড় স্টেপ নিতে পেরেছি, আর দুষ্কৃতীদের ধরতে পেরেছে পুলিশরা আমাদের জন্য। হ্যাঁ, মুখোশ খুলে দিতে পারা মানে সেই ক্ষেত্রে মানে ভীষণ প্রাউড ফিল হচ্ছে। ডোমজুরের বাসিন্দা কার্তিক রুইদাস 8 কোটি কর ফাঁকি দিয়েছেন, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। আর তারপর জিএসটির আধিকারিকরা তার বাড়িতে যান অভিযান চালাতে, তারপরে চক্ষু চড়ক গাছ। কারণ এই কার্তিক রুইদাস যে কোম্পানি ফর্ম করেছেন, সেই কোম্পানি কি আদৌ তার নয়, এমন বিভিন্ন অভিযোগ সামনে আসছে। প্রতিনিধি দেবাশিস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবাশিসের কাছে একবার যাব। দেবাশিস, এই যে কার্তিক রুইদাস,
তার বিরুদ্ধে 8 কোটি টাকার কর ফাঁকি দেওয়ার একটা অভিযোগ সামনে আসছে। কিন্তু এই কার্তিক রুইদাস, যেমনটা জানা যাচ্ছে, শুধুমাত্র তো মাসে 9,000 টাকা বেতন পান। তার পক্ষে কিভাবে সম্ভব এত কোটি কোটি টাকার কোম্পানি ফর্ম করার? দেখো, অবশ্যই এই গোটা বিষয়টা কিন্তু কার্তিক রুইদাসের কাছে যখন আসে তার পরিবারের মাথায় কিন্তু বাজ ভেঙে পড়েছিল। আর জিএসটি আধিকারিকরা যখন এই ঘটনা জানতে পারে এবং কার্যত 8 কোটি টাকা ফাইন দিতে হবে তাকে, 8 কোটি টাকা জিএসটি বাকি রয়েছে, তার বাড়ি ঘিরে যখন অভিযান শুরু করতে যায় তখন তাদেরও কিন্তু কপালে হাত পড়ে যায়। তার কারণ দিন আনতে দিন খাওয়া মানুষটা, তার নাকি এত বড় একটা কোম্পানি, তার কোম্পানি পেট্রোল পাম্প, এই এরোপ্লেনে অর্থাৎ ফ্লাইটের জন্য যে তেল লাগছে, তেল বিক্রি করে, একাধিক পেট্রোল পাম্প রয়েছে, দিল্লিতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে কয়েক কোটি টাকার। ফলে সে কিনা এরকম একটা ঘরে রাখছে, এখানে কিন্তু সমস্যা তৈরি হয়েছে। দেখা যায় যে এই কার্তিক রুইদাসের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এমনকি ইলেকট্রিক বিল জালিয়াতি করে তার নামে বেআইনিভাবে কোম্পানি খুলে সেই ব্যবসা চলছে। কিন্তু কে এই ব্যবসা চালাচ্ছে তা কেউ জানে না। ইতিমধ্যেই এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে হাওড়া সাইবার ক্রাইম থানায় এবং হাওড়া সিটি পুলিশের ডোমজুর থানা এবং পুলিশ কমিশনারকে। তবে তারা কিন্তু আতঙ্কিত যে এই তাদের যে ডকুমেন্ট, যেগুলিকে নকল করে বা যেগুলিকে জালিয়াতি করে আর কি কি করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি কি মামলা হতে পারে তা নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত পরিবার। বেশ, আমার মিসেস আমাকে ফোন করে, বলে তুমি যেখানেই আছো চলে আসো, জিএসটি ডিপার্টমেন্ট থেকে এসছে, তোমার নামে নাকি একটা কেডি এন্টারপ্রাইজ একটা কোম্পানি আছে, যেটা মাসের টার্নওভার 36 কোটি টাকা, 7 কোটি টাকা জিএসটি বাকি। এবং ওনারা আমাকে বারবার বলে যে তুমি পয়সার বিনিময়ে কোথাও ডকুমেন্টস বিক্রি করেছো কিনা, সত্যি কথা বলো। আমি বললাম না স্যার। কাগজপত্র বলতে ওরা বলছে যে তোমার আধার কার্ড, প্যান কার্ড এবং ইলেকট্রিসিটি বিল, এই 3টে জিনিস তোমার ব্যবহার করা হয়েছে করে এই কোম্পানিটা খোলা হয়েছে। এমনকি জিএসটি নম্বরটাও নেওয়া হয়েছে, এমনকি ব্যাংক অ্যাকাউন্টটাও আমার নামে খোলা হয়েছে। তো নিজে বুঝতে পারছি না যে কোত্থেকে কি এইসব হয়েছে। কার্তিক রুইদাস, ওর নামে ওর আধার কার্ড, ওর প্যান কার্ড, ওর ইলেকট্রিক বিল, সেই অ্যাড্রেস দিয়ে একটি কোম্পানি খোলা হয়। মান্থলি টার্নওভার প্রায় 36 করোড়, আর যার জিএসটি বাকি আছে প্রায় 9 কোটি টাকার মতো। জিএসটি আধিকারিকরা এসছে এখানে, এসে তারাও হতভম্ব হয়েছে। আমরা এই বিষয়ে কমপ্লেন করেছি কমিশনার অফ পুলিশ, লোকাল ডোমজুর পিএস এবং আমাদের ওসি সাইবার পিএস। আশাবাদী তারা যথেষ্ট নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। জাগলিং এর জাদু, ফুটবল নিয়ে কেরামতি ক্যানিং এর দীপায়ন গায়নের। বাংলা সাব জুনিয়র টিমের নিয়মিত সদস্য, এবার এলো অনূর্ধ্ব 17 ভারতীয় ফুটবল দলে খেলার সুযোগ। স্বপ্ন বড় ফুটবলার হওয়ার, সেই মতো নিয়মিত চলে প্র্যাকটিস। কঠিন পরিশ্রম করে এলো সাফল্য। ক্যানিং এর দীপায়ন গায়েন ডাক পেয়েছে অনূর্ধ্ব 17 ভারতীয় ফুটবল দলে। আমি প্রচুর খুশি, আমার থেকে বেশি খুশি আমার বাবা মা, কারণ বাবা মা ভাবতে পারেনি যে আমি এত স্ট্রাগল করে এই অবধি আসবো। বাড়ির লোক খুব খুশি। আচ্ছা, তো পরবর্তী লক্ষ্য কি তোমার? পরবর্তী লক্ষ্য ইন্ডিয়া টিমে ফার্স্ট টিম খেলবো, এই আন্ডার 11-11-এর মধ্যে ঢুকবো, টিমের মধ্যে ঢুকবো, তারপর সিনিয়র খেলবো। আমি মেন খেলি স্টপার, তবে একটা মাসে লেফট ব্যাক খেলার ছিল, খেলছিলাম ভালোই খেলছিলাম বলে স্যার বললো তুই দুটো পজিশনেই খেল। দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর দিহিরপাড় 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এখানকার বাসিন্দা দীপায়ন গায়েন। দীপঙ্কর আর দীপান্বিতার একমাত্র ছেলে। ডেভিড সেসুন হাই স্কুলের ক্লাস 10-এর পড়ুয়া। ছোট থেকে ফুটবল ভালোবাসে দীপায়ন। 7 বছর বয়স থেকে ফুটবল খেলা শুরু। পছন্দের জায়গা ডিফেন্স। বছর 3 আগে অনূর্ধ্ব 14 বাংলা ফুটবল দলে সুযোগ পায়। এরপর নজর কাড়া পারফরমেন্স। সম্প্রতি ভুবনেশ্বরে ছিল ট্রায়াল, সেই ট্রায়ালে এলো সুযোগ। এবার ভারতীয় ফুটবল দলে খেলার জন্য ডাক পেয়েছে ক্যানিং এর প্রত্যন্ত এলাকার ছেলে দীপায়ন। ওর আগ্রহটা প্রচুর ছিল, আর তখন আমি যখন সেলসে খুব নিম্ন মাইনেতে কাজ করতাম, তখন আমি সেটা ওর কন্ট্রোল করতে পারতাম না খরচটা। যে জন্য আমি ওকে বলতাম, বাবা ফুটবল একটা খুব স্ট্রাগলের জায়গা, যে তুই সাবধানে খেলিস আর নইলে খেলা বন্ধ করে দে। স্যার দিয়ে ভালো তত্ত্বাবধানে মোটামুটি একটু প্রশিক্ষণ ভালো পেয়েছে, যেখান থেকে শুরু করেছে শিক্ষকদের।
কোচিংয়ে। তাদের সম্পূর্ণ সহযোগিতা, আমাদের যতটুকু গরিবানা ফ্যামিলিতে যতটা আমরা পেরেছি ব্যাকআপ দিয়েছি। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।